প্র্যাকটিক্যাল পরীক্ষা সবচেয়ে বড় একটা ভয়ের মনে হয় যে আমাদের কাছে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা। যারা নতুন প্রথম সেমিস্টারে তাদের জন্য এটা একটা রোমাঞ্চকর পরীক্ষা হতে পারে যে ভাইয়া প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আবার কি, স্যারেরা আবার কি না কি উল্টাপাল্টা প্রশ্ন ধরবে, তাই না? বিষয়টা আসলে ওরকম কিছুই না। তুমি এত এই সেমিস্টার জুড়ে 4 মাস বা 5 মাস যতটুকু পড়ছো তার ভেতর থেকেই কোশ্চিন করা হবে। তো প্র্যাকটিক্যাল সাধারণত কয়েক প্রকারের হতে পারে। আমাদের ম্যাথ প্র্যাকটিক্যাল আছে, ফিজিক্স প্র্যাকটিক্যাল আছে, রসায়ন বা কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল আছে, প্লাস হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সাবজেক্ট যেগুলো থাকে সেগুলোর হয়তো 2-1টা প্র্যাকটিক্যাল থাকতে পারে। এখন কথা হচ্ছে এই প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলোতে আসলে কি কি ধরবে এবং টিচারদের হাতে আসলে কত মার্ক থাকে সেই বিষয়গুলো আমাদের খুব ভালো করে জানা দরকার। আমি প্রথমে বলে দেব তোমাদের যাদের 4 ক্রেডিটের যে সাবজেক্টগুলো আছে, যেমন মনে করো ম্যাথ, ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, তারপর বেসিক ইলেকট্রিসিটি, এগুলো হচ্ছে 4 ক্রেডিটের সাবজেক্ট। মানে কি, এগুলোতে টোটাল মার্ক হচ্ছে 200। প্রত্যেকটা ক্রেডিটে 50 করে মার্ক। কত করে মার্ক? 50। তাহলে 4 ক্রেডিটে 200 মার্ক হয়। তো এই 200 মার্কের মাঝে টিচারের হাতে মূলত থাকে হলো 110 মার্ক এবং তোমার হাতে থাকবে 90 মার্ক। তোমার হাতে কেন? কারণ তুমি যখন পরীক্ষা দিতে যাবা বা সমাপনী যে পরীক্ষাটা দিলে, পর্ব সমাপনী, সেই পরীক্ষায় 90-এর মাঝে তুমি যদি 90 পাও তাহলে তোমার 90, কিন্তু বাকি যে 110 সেটা কিন্তু সম্পূর্ণই টিচারের হাতে। তুমি যদি ভালো স্টুডেন্টও হও আর টিচার যদি খুব মন খারাপ করে তোমার উপরে কম মার্ক দিয়ে দেয় তাহলে কিন্তু সেটা টিচারেরই হাতে পড়ে যাবে। তো সেই জন্য এই যে 110 মার্ক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মার্ক। তো এই 110-এর মধ্যে যদি তুমি 110-এ পেতে চাও তাহলে সে তেমন কিছু করতে হবে না, খুবই ইজি কাজ। সেটা হলো তোমাকে রেগুলার ক্লাস করতে হবে, নাম্বার 1। এখন তুমি যদি রেগুলার ক্লাস না করে আসো এতদিন তাহলে তো বিপদ। 110-এর মধ্যে কখনোই 110 টিচার তোমাকে দিবে না। ওকে, নাম্বার 2 হচ্ছে তুমি ক্লাসে কীরকম অ্যাক্টিভ থাকো টিচার কিন্তু সেটা খুব ভালো করে জানে। কোনটি আমরা মনে করো ক্লাস নিচ্ছি, কোচিংয়ে নিচ্ছি বা যেখানে নেই না কেন, আমরা কিন্তু খুব ভালো করে বুঝি যে কোন ক্লাসে কোন স্টুডেন্টটা খুব ভালো, কে বেশি অ্যাক্টিভ, কে বারবার কোচিংয়ে আসে, কে মিস দেয়, রাইট? টিচাররা কিন্তু এগুলো ধরে ফেলে খুব ভালো করে। তো এই যে বিষয়টা বললাম, এই বিষয়টা একটু ভালো করে খেয়ালে রাখবা যে তুমি ক্লাসে অ্যাক্টিভ ছিলা কিনা। এবার থার্ড হচ্ছে তোমার মিড টার্মে আসলে কতটুকু মার্ক আছে সেটার উপরে কিন্তু অনেকটা মার্ক ডিপেন্ড করে। মিড টার্মে মনে করো যদি তুমি ভালো মার্ক ক্যারি করো, মিড টার্মে 30-এর মাঝে যদি তুমি 24 পাও, 30-এর মাঝে যদি তুমি 25 পাও, 26 পাও বা 23 পাও বা 20-এর উপরে পাও তাহলে তোমাকে টিচার একটা ভালো হাতের মার্ক দিবে। আবার যদি তুমি 20-এর মাঝে, মিড টার্ম পরীক্ষা 20 হয়েছে, 20-এর মাঝে যদি তুমি 15 পাও, 16 পাও তাহলে একটা ভালো মার্ক দিবে। কিন্তু এর নিচে পেলেই কিন্তু টিচার একটু খারাপ মার্ক বা কম মার্ক দিয়ে দিবে। তাহলে আমরা প্রথমে দেখলাম কি, অ্যাটেন্ডেন্স, তারপর হচ্ছে আমাদের ক্লাসে অ্যাক্টিভিটি, অ্যান্ড দেন তারপর হচ্ছে আমাদের মিড টার্ম। এবার ফোর্থ হচ্ছে আরেকটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের নেক্সট যে প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হতে যাচ্ছে, সরাসরি আমরা টিচারের সামনে হয়তো যাব সেই দিন তোমার টিচার তোমার 2টা জিনিস প্রথমে দেখে নেবে। সেটা হলো 1 নম্বর তোমার প্র্যাকটিক্যাল খাতা, 2 নম্বর হচ্ছে তোমার সিজনাল খাতা। তো এই প্র্যাকটিক্যাল খাতায় তোমাকে ভালোভাবে প্র্যাকটিক্যালগুলো সবগুলো ঠিকঠাকভাবে লিখতে হবে, ওকে, এবং টিচারের সিগনেচার অবশ্যই দিয়ে নিতে হবে। আর সিজনাল খাতার বিষয়টা খুব রেয়ার, মানে তোমার বিভিন্ন ধরনের কলেজে বা পলিটেকনিকগুলোতে এক এক রকমের হয়ে থাকে। কোনো টিচার আবার সিজনাল খাতা নেয়, আবার কোনো টিচার সিজনাল খাতা নেয় না। এটা তোমার টিচারের উপর ডিপেন্ড করতেছে। আবার দেখা যায় যে সিজনাল খাতাটা পুরোটাই লিখতে হয়, আবার দেখা যায় সিজনাল খাতাটা না দিয়ে পুরো ফাঁকা পেজটা জমা দিলেও কিন্তু টিচাররা নিয়ে নেয়। এখন এটা ডিপেন্ড করে তোমার পলিটেকনিকের টিচারের আসলে মনোভাব কীরকম তার উপরে। এটা আসলে তেমন কোনো আমি বলতে পারবো না যে কোন পলিটেকনিকে কী হয়ে থাকে। সো এইটা গেল তোমার, যখন তুমি ভাইবা দিয়ে যাবে তখন তার 2টা বিষয় আগে টিচার দেখে নিবে। এরপর হচ্ছে তোমার ভাইবা যখন দিবে তখন ধরবে আসলে কি। সো আমি স্পেশালভাবে তোমাদের কিছু বলে দিই, সেগুলো পড়ে যাবা ইনশাল্লাহ, ভাইবাতে ওগুলোই থাকবে। নাম্বার 1, ম্যাথের জন্য তোমরা আসলে কি পড়ে যাবা। ম্যাথের জন্য তোমরা স্ক্রিনে কয়েকটা সূত্র দেখতেছো, আমি সূত্রগুলো স্ক্রিনে দিচ্ছি, তোমরা এই সূত্রগুলো দেখতেছো। সো আমরা প্রথম অধ্যায় থেকে মোটামুটি পড়ে যাব হলো নির্ণায়ক ম্যাট্রিক্সের আলোচনা, অর্থাৎ নির্ণায়ক ম্যাট্রিক্সের কিছু আলোচনা করবো। নির্ণায়ক ম্যাট্রিক্স কাকে বলে, নির্ণায়ক ম্যাট্রিক্সের মাঝে পার্থক্য কি, এটা পড়ে যাব। এরপর দ্বিতীয় যে অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় সম্পর্কে কিছু জেনে যাব। তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম, অষ্টম, নবম, অর্থাৎ টোটাল সবগুলো অধ্যায়ের বেসিকটুকু জেনে যাব। বেসিকটুকু কি কি সেটা কিন্তু আমি তোমাদের খাতায় দেখো লিখে দিচ্ছি। এই যে খাতায় প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম 15 অধ্যায় পর্যন্ত এখানে সবগুলো বেসিক দেওয়া আছে, অর্থাৎ বেসিক সূত্রগুলো দেওয়া আছে। এই কয়েকটা সূত্র যদি পড়ে যাও বা ভালো করে দেখে যাও, ইনশাল্লাহ কালকে তোমার ম্যাথ প্র্যাকটিক্যাল পরীক্ষাটা অনেক ভালো হবে। তো ম্যাথ প্র্যাকটিক্যাল পরীক্ষা গেল।
এবার আমরা ফিজিক্স নিয়ে আলোচনা করি, যদি ফিজিক্স পরীক্ষাটা আসলে কীরকম হবে। এটাও ডিপেন্ড করে তোমার প্র্যাকটিক্যালের উপরে, আসলে তোমার ফিজিক্স স্যার তোমার আসলে প্র্যাকটিক্যাল কয়টা করিয়েছে এবং কী কী প্র্যাকটিক্যালগুলো মূলত করিয়েছে। তো আই হোপ সব পলিটেকনিকে স্লাইড ক্যালিপাস প্র্যাকটিক্যালটা হয়েছে সবার। তো এই স্লাইড ক্যালিপাস সম্পর্কে একটা সম্মুখ ধারণা বা মুখ্য ধারণা রাখতে হবে। স্লাইড ক্যালিপাস কি, স্লাইড ক্যালিপাস মানে স্লাইড ক্যালিপাস কেন, যদি তোমাকে জিজ্ঞেস করা হয়। আমার কাছে স্লাইড ক্যালিপাস নেই, আমার কাছে একটা কলম আছে, মনে করো এটা হচ্ছে আমার কি স্লাইড ক্যালিপাস। তো স্লাইড ক্যালিপাসের নাম স্লাইড ক্যালিপাস কেন, কারণ হচ্ছে এখানে যে ছোট চোয়ালটা থাকে সেটাকে স্লাইড করা যায়, মানে কি এই দিক থেকে এইদিকে সরাসরি করা যায়, স্লাইড করা যায়, যার কারণে এটার নাম স্লাইড ক্যালিপাস। নাম কেন, কারণ এই চোয়ালটা এখানে আটকে থাকে, যার কারণে এর নাম হচ্ছে ক্যালিপাস। বোঝা গেল স্লাইড ক্যালিপাসের অর্থ। এরপর যদি ধরে যে ভার্নিয়ার ধ্রুবক কাকে বলে বা ভার্নিয়ার ধ্রুবক কী করে বের করতে হয়, তো সেই বিষয়টা অবশ্যই আপনাদের পড়ে যেতে হবে। অর্থাৎ এই যে বেসিক খুঁটিনাটি বিষয়, এগুলো যদি না জানা থাকে তাহলে কিন্তু আমাদের বিপদ। ওকে, মৌলিক রাশি কত প্রকার, মৌলিক রাশি কি, এই বিষয়গুলো একটু ধারণা রেখে যাওয়াটা মনে হয় ভালো। অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালে কী কী করেছি, ল্যাবে কী কী করেছি, সেগুলো সম্পর্কে ভালো করে পড়ে যেতে হবে। ঠিক আছে, আমাদের রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কিন্তু এভাবেই আসলে প্র্যাকটিক্যালগুলো নিয়ে থাকে, যার কারণে তোমাদের সামনে এভাবেই উপস্থাপন করলাম। অন্যান্য পলিটেকনিকের গুলোগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম হয়। কারণ কি, কারণ রংপুরে যারা টিচাররা আসে ভাইবা নিতে এখানে, তারা কিন্তু বগুড়া পলিটেকনিক কিংবা দিনাজপুর পলিটেকনিক আসে। সো সবখানে কিন্তু বিষয়টা একই হয়ে যায়। এবং আরেকটা বিষয় বলে দিই, তোমাদের ম্যাথ প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু যে 10টা প্র্যাকটিক্যাল দিবে বা 5টা দিবে বা 9টা, যে কয়টাই দেখ না কেন, কিংবা ফিজিক্স প্র্যাকটিক্যাল 5টা হয়েছে বা কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল 5টা হয়েছে, ওই 5টা বা 10টার মাঝে একটা প্র্যাকটিক্যাল কিন্তু তোমাকে পরীক্ষার খাতায় সেদিন লিখতে হবে। মানে তুমি যেদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে যাবা সেদিন তোমাকে একটা প্র্যাকটিক্যাল টিচার লিখতে দিবে, না দেখে লিখতে দিতে পারে, আবার দেখে দেখেও লিখতে দিতে পারে। এটাও ডিপেন্ড করে তোমার টিচারের মুডের উপরে। যেমন আমাদের গত 2 সেমিস্টারে ম্যাথমেটিক্স 1 এবং ম্যাথমেটিক্স 2 প্র্যাকটিক্যাল আমরা দেখে দেখে দিয়েছি, কিন্তু এবার আমরা এমন একজন টিচার পেয়েছি আমরা 3য় সেমিস্টারে, যিনি কিনা কখনোই এই দেখে দেখে নিবে না, ওনাকে না দেখে লিখে দিতে হবে। বোঝা গেল বিষয় ম্যাথ প্র্যাকটিক্যালের ক্ষেত্রে। আবার ফিজিক্স প্র্যাকটিক্যাল না দেখে লিখতে হবে, কেমিস্ট্রি প্র্যাকটিক্যালও আমরা প্রথমবার দেখে দেখে লিখছিলাম, বাট এবার না দেখে লিখতে হবে। সো এইটা টিচারের উপর ডিপেন্ড করে, তোমার কলেজের টিচার আসলে কি করবে না করবে। তো এইটা তোমরা আগে ভাগে টিচারের কাছে জেনে নিবা যে স্যার আমরা কি দেখে লিখবো নাকি না দেখে লিখবো। এটা তোমাদের নিজ দায়িত্ব, তোমাদের ক্যাপ্টেন যে আছে তাকে বলে দিবা যে এটা কি দেখে লিখতে হবে নাকি না দেখে লিখতে হবে। তো আমি ফিজিক্সের বিষয়টা বলে দিলাম, আমি তো আসলে জানি না তোমাদের ফিজিক্সের প্র্যাকটিক্যাল কয়টা করানো হয়েছে বা কী কী করানো হয়েছে, নাহলে সবগুলো সম্পর্কে বলে দিতাম। সো অবশ্যই মেইনটা ভার্নিয়ার ধ্রুবক বা স্লাইড ক্যালিপাস, এগুলো সম্পর্কে একটা ধারণা নিয়ে যাবা। এবার আসো কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা সাধারণত লবণের যে চ্যাপ্টারটা আছে, পিএইচ এর যে চ্যাপ্টারটা আছে, এই পিএইচ কাকে বলে, লবণ কত প্রকার কি কি, জটিল লবণ যুগ্ম লবণ সম্পর্কে অবশ্যই জেনে যাব। তারপরে হচ্ছে প্রভাবক কি, প্রভাবক কত প্রকার, বিভিন্ন ধরনের প্রভাবকের নাম লেখো, এই যে কথাগুলো বলতেছি। অর্থাৎ একটু আমরা যদি ব্যাকে যাই আমরা কিন্তু বুঝতে পারবো যে আমাদের 6 অধ্যায় 7 অধ্যায় থেকে ভাইয়া কথাগুলো বলতেছে। তো ওই 6-7 অধ্যায়ের প্রশ্নগুলো ভালো করে পড়ে যেতে হবে। ঠিক আছে, অবশ্যই লবণ কাকে বলে, লবণ কত প্রকার কি কি, বিভিন্ন ধরনের লবণের নাম, প্রভাবক কাকে বলে, প্রভাবক কত প্রকার কি কি, তারপর হচ্ছে প্রভাবকের উদাহরণ দাও, এগুলো পড়ে যাবা রসায়নের ক্ষেত্রে। ঠিক আছে, আসলে প্র্যাকটিক্যালগুলো নিয়ে মাথা ঘামানোর কিছু নেই ভাইয়ারা, তোমরা যা পড়ছো এতদিন তাই ইনশাল্লাহ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় বা ভাইভাতে ধরা হবে। এবং অবশ্যই সবচেয়ে বেশি মেটার করে হলো তোমার টিচারের সাথে সম্পর্কটা আসলে কীরকম।